সাজিয়া নিজের খাটে শুয়ে মোবাইল স্ক্রোল করছে। খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ওয়েবসাইটে ঢুকেছে সে। ওদের প্রোফাইল ঘেটে একে একে ধ্রুবর সব ছবি বের করেছে। খুব বেশি নেই, তবে যা আছে তার দিকেই তাকিয়ে আছে ও। জুম করে করে দেখছে এক একটা ছবি। ফর আর বিজনেস ম্যাগনেট, হি ইজ অফুলি হ্যান্ডসম। ফিট ও আছে আবার। এরকম একজন এখনো ব্যাচেলার কিভাবে আছে? হোয়াট ইজ ইয়োর স্টোরি মিস্টার ধ্রুব? আই ওয়ান্ট টু নো। সাজিয়া। ধক করে উঠল সাজিয়ার বুক। পেছনে ফিরে দেখল ওর ভাবি রুমে এসেছে। হ্যাঁ ভাবি বলো। নাস্তা দিয়েছি, আসো খেতে। আসছি, তুমি যাও। বিথি বের হয়ে ডাইনিং হলে আসলো, যেখানে শিহাব বসে নাস্তা করছে। বিথি বসতেই বলল শিহাব, আজ একটা কাজ করতে যাচ্ছি আমি, বুঝছো বিথি? কি? রাহেলা খানের সাথে কথা বলবো আজকে সাজিয়ার ব্যাপারে। ওনার ছেলের সাথে বিয়ে হলে বেশ ভালো হবে, কিন্তু নিজের স্বামীর কথা কেমন যেন ঠেকল বিথির। আচ্ছা, সেই দিন থেকে দেখছি একদম উঠে পড়ে লেগে গেছো তুমি এই ব্যাপারে। এমন কি পেয়েছ ছেলেটার মাঝে তুমি বলো তো? আরে কি বললা এটা? কি পেলাম মানে? কি নাই তা বলো। ব্যাংক ব্যালেন্সে ভরপুর ধ্রুব, খান গ্রুপের একমাত্র অংশীদার ও। বুঝো এর মানে কি? টাকার বিছানায় ঘুমাবে আমার বোন। জাক জমক পৃথিবী হয়ে উঠবে ওর। আর তার সাথে আমাদেরও অনেক লাভ আছে। স্ত্রীর একমাত্র বড় ভাইকে কি ফেলে দিতে পারবে তারা? মালামাল হয়ে যাব আমরা, বুঝছো বিথি? টাকা, পজিশন, রেসপেক্ট যা এত বছরে আমি কামাতে পারিনি, তা সব হেঁটে হেঁটে আমার হাতে আসবে। রাগ ধরে গেল বিথির। তোমার কি মাথা ঠিক আছে? কি সব বলছো এগুলা? তুমি কি নিজের লাভের জন্য তোমার বোনকে বিয়ে দিচ্ছ? আর কে বলেছে উনি সবকিছুর একা অংশীদার? সেদিন পার্টিতে শুনলাম তো, ওনার মৃত বড় ভাইয়ের নাকি একটা 7-8 বছরের মেয়ে আছে। সেই মেয়েকে নিজের বানিয়েছে মি ধ্রুব। সেই খবর রাখো? জানি এই ব্যাপারে, তবে এটা নিয়ে এত চিন্তার কিছু নেই। বাপ মা মরা এতিম মেয়ে আর কতই বা কি করতে পারবে? ওইসব বাদ দাও। আমি আজকে রাহেলা খানের সাথে সরাসরি কথা বলবো। বেশি দিন এখানে থাকবেন না তিনি। আমি এর মাঝেই কথা পাকাপাকি করে ফেলতে চাই। সকাল 11টা নাগাদ মিন্টু সাহেবের বাসার দোরগোড়ায় এসে দাঁড়ালো শিহাব। আসার কথা আগেই ফোন দিয়ে বলেছে ও। কলিং বেল টিপতেই বাসার ভেতরে নিয়ে আসা হলো ওকে। ড্রয়িং রুমেই পাওয়া গেল রাহেলা খান আর মিন্টু সাহেবকে। ওদের একসাথে দেখে খুশি হল শিহাব। আসসালামু আলাইকুম আন্টি, মিন্টু আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম বাবা। আসো আসো। কেমন আছো? আন্টি ভালো আছি। আপনি কেমন আছেন? চলছে বাবা ভালোই। বোঝই তো, বিয়ের বাড়িতে কাজের চাপ তো থাকেই। জি জি আন্টি। তা আমার করার মতন যদি কোনো কাজ থাকে বলেন, আমি করে দেই। ছি ছি, কি বলো এইসব বাবা? কিচ্ছু করা লাগবে না তোমার। তোমাদের সাথে দেখা হয়ে গেছে, আমার এটাই ভালো লাগছে। ভাবির চলে যাওয়া শুনে আসলেই খুব খারাপ লেগেছে আমার। ওনার সাথে দেখা করতে পারলে খুব খুশি হতাম আমি। হালকা একটা হাসি দিল শিহাব। প্রসঙ্গ পাল্টে আসল কথায় আসলো ও। আপনাদের পরিবারেও তো কম ঝড় যায়নি আন্টি। রুদ্র আর ওনার ওয়াইফের মৃত্যুর কথা আসলে জানতামই না। ছোটবেলায় রুদ্রর সাথে আমার ভালো বন্ধুত্ব ছিল। ও এই দুনিয়াতে নেই মানতেই কষ্ট হচ্ছে আমার। আর ধ্রুব, ওকে তো কত ছোট দেখেছিলাম আমি। এখন তো পুরো দস্তুর বিজনেসম্যান হয়ে গেছে শুনলাম। কেমন আছে ও আন্টি? দীর্ঘশ্বাস ফেললেন রাহেলা বেগম। এমনিতে তো ভালোই আছে ও বাবা, কিন্তু রুদ্র চলে যাওয়ার পর একদম বদলে গেছে আমার এই ছেলেটা। আগের ধ্রুব আর নেই। এখন একদম একা হয়ে গেছে ও। ধ্রুবর বিয়ে দিয়ে দিচ্ছেন না কেন আন্টি?
আমার কথার মানে হচ্ছে পাশে একজন সঙ্গী থাকলে মানুষের অনেক কষ্টই কমে যায়। ধ্রুবর তাহলে আর একা লাগতো না। হ্যাঁ, ওর বিয়ের জন্যই ব্যস্ত হয়ে আছি আমি। তবে আমাদের যেমন মেয়ে দরকার সেরকম আসলে পাচ্ছি না। তুমি মনে হয় শুনেছ রুদ্রর একটা মেয়ে হয়েছিল। আমার নাতনি আরিশা। রুদ্র আর মিথিলা চলে যাওয়ার পর থেকে বাবুর পুরা দায়িত্বই ধ্রুব নিয়ে ফেলেছে। নিজের সন্তানের মতন আদর করে ওকে। আরিশাকে এখন সবাই ধ্রুবর মেয়ে হিসেবেই চেনে। আমার আর ধ্রুবর দুজনের জন্যই আরিশা ফার্স্ট প্রায়োরিটি। তাই আমরা এমন মেয়ে চাচ্ছি যে ধ্রুবর স্ত্রী হওয়ার সাথে সাথে আরিশার মা হয়েও আমাদের বাড়িতে পা রাখবে। শুধু নামে মা নয়, একজন মায়ের সম্পূর্ণ মমতা দিয়েই আগলে নিতে হবে আরিশাকে। জানি অন্যের বাচ্চাকে নিজের মেনে নেওয়া সহজ না, তারপরেও আমাদের আরিশার জন্য এভাবে চিন্তা করতেই হচ্ছে বাবা। অবাক হওয়ার ভান করল শিহাব। কি বলেন আন্টি? এটা কষ্টের হবে কেন কোনো মেয়ের জন্য? ধ্রুব যদি আরিশার চাচা হয়ে ওকে নিজের মেয়ে বানাতে পারে তাহলে ওর বিয়ে করা স্ত্রী কেন আরিশার মা হতে পারবে না? রাহেলা বেগমের মুখ সাথে সাথে উজ্জ্বল হয়ে উঠল। শিহাবও বুঝল তীর ঠিক জায়গায় মারতে পেরেছে সে। নিজের অভিনয় নিজেকেই বাহবা জানাল। রাস্তা খুলে গেছে, এখন শুধু সামনে আগানো। আর কোনো বাধা নেই। ধ্রুব একটা কনভেনশন হলের সামনে এসে গাড়ি পার্ক করল। গাড়ি থেকে নেমে আরিশা রিনার সাথে সামনে হাঁটতে থাকল আর ধ্রুব আর অর্ণিমা পিছে। হাঁটতে হাঁটতেই জিজ্ঞেস করল অর্ণিমা, যার বার্থডে পার্টি তারা কি আপনাদের আত্মীয় হয়? না, রামিসার বাবা, হাসিব আর মা, জিনাত দুজনেই আমার বন্ধু। জিনাত, হাসিব, মিথিলা মানে আরিশার মা, আর আমি ইউনিভার্সিটি ফ্রেন্ডস। ডিপার্টমেন্টে আমাদের অনেক বড় একটা গ্রুপ ছিল। আমরা এখনো একে অপরের টাচে আছি। আজ সবারই আসার কথা এখানে। হঠাৎ থমকে গেল অর্ণিমা। হোঁচট খেয়ে দাঁড়িয়ে গেল। এটা আপনার বন্ধুদের পার্টি? আগে বলেননি কেন? বললে তুমি এভাবেই রিয়্যাক্ট করো তা এর জন্য। কি কিন্তু আপনার বন্ধুদের মাঝে আমি কি করব? হঠাৎ অর্ণিমার হাত ধরে ওকে থামিয়ে দিল ধ্রুব। আমি আমার বন্ধুদের সাথে তোমাকে পরিচয় করাতে চাই অর্ণিমা। অর্ণিমা লজ্জা পেয়ে চুপ হয়ে গেল। আর কিছু বলল না। এরই মাঝে হলে প্রবেশ করল ওরা। আরিশা ঢোকা মাত্রই হলের একপাশে বানানো বড় প্লেজনে রিনাকে নিয়ে খেলতে চলে গেল। ধ্রুব এদিক ওদিক ওর বন্ধুদেরকে খুঁজছিল যখন আবার ওকে প্রশ্ন করল অর্ণিমা। ওর প্রশ্নে উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। আপনি কি বলে আমাকে পরিচয় করাবেন? কেন? গার্লফ্রেন্ড? সিরিয়াসলি ধ্রুব? আবার ফাজলামো শুরু হয়েছে আপনার? এবার হোঁচট খাওয়ার পালা ধ্রুবর। তুমি কি আমার নাম ধরে আমাকে ডাকলা অর্ণিমা? ওয়াও, এই প্রথম তোমার মুখে আমার নাম শুনলাম। দেখেছ তুমিও আমাকে? উফ, আপনার এই দুষ্টামি নিয়ে যে আমি কি করি। অর্ণিমার উৎকণ্ঠায় আর লজ্জায় ধ্রুব হো হো করে হেসে ফেলল। ওর ধরা হাতটার ওপর নিজের আরেকটা হাত রেখে আশ্বস্ত করল অর্ণিমাকে, তুমি কনসেন্ট না দেওয়া পর্যন্ত আমি আমাদের ব্যাপারে কাউকেই কিছু বলবো না। এখানে সবার সামনে আমার ফ্রেন্ড হিসাবেই পরিচয় দিব তোমার। মিষ্টি একটা হাসি দিল অর্ণিমা। ধ্রুব ওর দিকে একই হাসি ফিরিয়ে দিল। তবে পরক্ষণেই আবার দুষ্টুমির মুডে চলে আসল ও। মুখটাকে সামনে রেখে ঘাড় কাত করে অর্ণিমার কানের কাছে এসে বলল, তবে আমার কথা ওরা কতটুকু বিশ্বাস করবে এটার গ্যারান্টি আমি নিতে পারবো না। কপট রাগ নিয়ে তাকালো অর্ণিমা। আপনি একটা হোপলেস মানুষ। এরই মাঝে ধ্রুবর বন্ধুদের সাথে একে একে দেখা হলো ওদের এবং ধ্রুবর কথাই সত্য প্রমাণিত হল। যদিও মুখে কেউ কিছুই বলল না, তবে ওদের চাহনি আর হাসি বুঝিয়ে দিচ্ছিল যে ধ্রুবর আর অর্ণিমার মাঝের বন্ধুত্বর সম্পর্ক ওদের মোটেও বিশ্বাস হয়নি। বেশ রাত পর্যন্ত চলল প্রোগ্রাম। বড়রা এবং বাচ্চারা উভয় পক্ষই বেশ মজা পেল এই অনুষ্ঠানে।
অনেকদিন পরে আরিশা এতগুলো বাচ্চাদের সাথে খেলছিল, তাই ওকে বের করে নিয়ে আসাটাই ছিল এক প্রকার চ্যালেঞ্জের মতন। তবে আগামী দিনের স্কুলের কথা বলে আনা গেল ওকে। পার্টি থেকে বের হতে হতেই রাত 11টা বেজে গেল ওদের। বাসায় পৌঁছে ধ্রুব আর অর্ণিমা দেখতে পেল আরিশা গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। ধ্রুব আরিশাকে কোলে করে নিয়ে উপরে উঠে গেল, অর্ণিমার সাহায্যে শুইয়ে দিল খাটে। আজকে এত খেলেছে বাবু যে টায়ার্ড হয়ে পড়েছে, অর্ণিমা বলল। হমম, আসলেই বাবু খুব মজা পেয়েছে। আসলে এত বাচ্চাদের সাথে খেলার স্কোপ পায় না ও। কে নিয়ে যাবে ওকে পার্কে? মায়ের শরীর খারাপ আর আমি তো কাজের চাপে পুরাই নোয়ানো, অন্য কারো হাতে দিতে চাই না। বাবুকে সময় খুব কম দেওয়া হয় আসলে। অর্ণিমা খেয়াল করল আবার ধ্রুবর একটু মন খারাপ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করল ও। আচ্ছা বাবু কি এভাবেই কাটাবে সারা রাত? কাপড়টা অ্যাটলিস্ট খুলে ওকে ফ্রেশ করে ঘুমাতে দিলে ভালো হতো না? হমম, ভালো বলেছ। আমি নার্গিসকে বলে দিচ্ছি বাবুকে এই অবস্থায় কাপড়টা চেঞ্জ করাই দিক। ধ্রুব নার্গিসকে ডেকে আরিশাকে ঘুমের মাঝে ফ্রেশ করিয়ে দিতে বলল। ততক্ষণ ধ্রুবর রুমে এসে বসল অর্ণিমা। ধ্রুব ওকে বসিয়ে রেখে নিজে ফ্রেশ হতে চলে গেলে রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগল ও। আগে এই রুমে এসে ঘুমালেও সেই দিন কোনো কিছু খেয়াল করেনি ও। তবে আজকে অনেক কিছু দেখতে পেল। যেমন ধ্রুবর ছোটবেলার কিছু ছবি দেয়ালে ঝোলানো। সেগুলা দেখতে অর্ণিমার এতই ভালো লাগছিল যে খেয়ালই করল না কখন ধ্রুব এসে পেছনে দাঁড়িয়েছে। আমি ছোটবেলা কত হ্যান্ডসাম ছিলাম দেখেছ? আতকে উঠল অর্ণিমা। রেগে ধ্রুবর দিকে ঘুরে দাঁড়াল ও। আপনি একজন পিওর নার্সিসিস্ট বুঝছেন? নিজের প্রশংসা নিজেই করতে থাকেন। হুহ, ওর কথায় হাসল ধ্রুব। কি করব বলো? তুমি তো আর আমার প্রশংসা করো না, তাই নিজেরটা নিজেরই করতে হয়। চোখে হাসি আর রাগের মিশ্রণ রেখে বলল অর্ণিমা। আপনাকে এভাবে দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না যে আপনি একজন বিজনেস টাইকুন। এটাই তো সবাই ডাকে আপনাকে, তাই না? আজ আপনার ফ্রেন্ডসদের থেকে শুনেছিলাম। হা হা হা। আসলেই সবকিছু সামলে কিভাবে এত দুষ্টুমি করতে পারেন আপনি? অর্ণিমা আরেকটা মজার উত্তরের অপেক্ষায় ছিল, তবে ওকে অবাক করে দিয়ে হঠাৎই চেহারা মলিন হয়ে গেল ধ্রুবর। আমার বিজনেস টাইকুন হওয়ার না কোনোদিন শখ ছিল আর নাহি চান্স, অর্ণিমা। এগুলা ছিল ভাইয়ার ডিপার্টমেন্ট। বাবা বাঁচা থাকতে ভাইয়াকেই নিজ হাতে সব শিখিয়ে দিয়েছিলেন। আমার এই পজিশনে বসার কোনো কারণই ছিল না। আমি তো ছোটবেলা থেকেই ছিলাম দুষ্টু। আমাকে কখনোই এই সব বিজনেস রিলেটেড জিনিসে বাবা অথবা বড় ভাইয়া প্রেশার দেননি। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, যাদের এই পজিশনে থাকার কথা তারা দুজনই কোথায় যেন চলে গেলেন, আর আমি, যার এগুলার সাথে দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না, তারই আজ সবকিছু সামলাতে হচ্ছে একা হাতে। বাইরের দুনিয়ার কাছে ধ্রুব থেকে মেহরাব খান কখন হয়ে গেলাম নিজেও জানি না অর্ণিমা। অনেকেই আমাকে বিজনেস টাইকুন ডাকে, আমাকে অনেক উঁচুতে তুলে দেয়, তবে কেউ বোঝে না যে সেই জায়গাটায় আমি কত একা। কেউ আমার ভেতরের কষ্টটা জানে না। ধ্রুবর কথাগুলো শুনতে গিয়ে কখন যে অর্ণিমার চোখে পানি জমল নিজেই বুঝল না ও। হুট করে জড়িয়ে ধরল ধ্রুবকে। ওর বুকে মাথা রেখে বলল, আপনি একা নেই ধ্রুব, আমি আছি আপনার সাথে। আপনার অর্ণিমা আছে আপনার সাথে। ধ্রুব বেঁধে নিল অর্ণিমাকে নিজের মাঝে। ওর মাথায় নিজের থুতনি রাখল। তুমি আমার সাথে সারা জীবন থাকবা অর্ণিমা? জোরে জোরে মাথা নেড়ে নিজের সম্মতি জানালো অর্ণিমা। ধ্রুব খুশিতে ওকে দেখার জন্য নিজের বুক থেকে আলাদা করল। দেখল মেয়েটার দুটো চোখ দিয়ে পানির ধারা বয়েই চলেছে। সেই পানি নিজের আঙ্গুল দিয়ে অর্ণিমার গাল থেকে মুছে ফেলল ধ্রুব। নিজের গালে রাখা ধ্রুবর সেই হাত ধরে ফেলল অর্ণিমা।
লজ্জা ভরা ইতস্তত কণ্ঠে বলল ও। আপনি চাইলে সবাইকে বলতে পারেন। কি? যে আমি আপনার গার্লফ্রেন্ড। এক মুহূর্তের জন্য হাসি মুছে গেল ধ্রুবর মুখ থেকে, তবে সাথে সাথেই সেটা আরো বড় হাসিতে পরিণত হয়ে সেই জায়গায় বসে গেল। আর ইউ সিরিয়াস? আবার মাথা জোরে জোরে নেড়ে নিজের সম্মতি জানালো অর্ণিমা। আর এক মুহূর্ত না দেরি করে নিজেকে নিচু করে অর্ণিমার কাঁধে মুখ রেখে ওকে জড়িয়ে ধরল ধ্রুব। হঠাৎ দরজায় নখ পড়ায় ঘাবড়ে গেল ধ্রুব আর অর্ণিমা। ছিটকে বের হল একে অপরের বন্ধন থেকে। ভীষণ বিব্রতকর একটা পরিস্থিতি সৃষ্টি হল দুজনের জন্য। এতটাই লজ্জা পেয়েছে দুজন যে কিছুক্ষণ নিজেদের জায়গায় দাঁড়িয়েই এদিক ওদিক তাকাতে লাগল। কে দরজা খুলতে যাবে তাও নিয়ে পড়ে গেল দ্বিধায় তারা। শেষে অর্ণিমাই পা বাড়াল দরজার দিকে, আর ধ্রুব বারান্দায় চলে গেল। দরজা খুলে ওপাশে নার্গিসকে দেখতে পেল অর্ণিমা। মিস, আমি আরিশা মামনিকে ঠিক করে দিয়েছি। হাত মুখ ধোয়াতে পেরেছিলেন? হ্যাঁ, ধোয়ায় দিয়েছি। বাবু আবার ঘুমিয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে নার্গিস আপা, আপনি যেই শুয়ে পড়ুন, আমি দেখছি বাবুকে। নার্গিস চলে গেলে পেছনে ফিরে ধ্রুবকে খুঁজল অর্ণিমা। বারান্দার কাছে এগিয়ে গেল ও। বাবু ঘুমিয়ে গেছে। আমি যাই তাহলে, ফ্রেশ হয়ে নেই। হমম। ধ্রুবর চেহারায় স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এই মুহূর্তে ও কোনোভাবেও অর্ণিমাকে যেতে দিতে চাচ্ছে না, কিন্তু মুখ ফুটে কিছু বলল না ও। অর্ণিমা একটা সুন্দর হাসি দিয়ে রুম ছেড়ে চলে গেল। আরিশার রুমে ঢুকেই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল অর্ণিমা। প্রথম থেকেই ধ্রুবর সামনে গেলে কেমন যেন দম বন্ধ হয়ে যায় ওর। এখন তো লক্ষণটা আরও বেড়েছে। ধ্রুবর সাথে এখন থাকলে মনে হয় ও ছাড়া অর্ণিমার পৃথিবীতে আর কেউ নেই। কেমন যেন চারিপাশ থেকে ঘিরে ফেলে ওকে ধ্রুব। সেটাই মনে হয় একটা দম বন্ধ পরিবেশ সৃষ্টি করে। অবাক হল অর্ণিমা, চিন্তা করে যে এত প্রেমের গল্প পড়েছে, শুনেছে, দেখেছে, কোথাও এরকম অনুভূতির কথা তো পায়নি ও। তাহলে ওর সাথে এরকম হচ্ছে কেন? ভালোবাসার সংজ্ঞা কি তাহলে এখনও ওর অজানা? পাশের রুমে ধ্রুবর ভেতর চলছে আরেক রকমের যুদ্ধ। ইস, এইভাবে ঘাবড়ে গিয়ে মেয়েটাকে নিজের থেকে আলাদা করলাম কেন? কি ভাববি ও আমার ব্যাপারে? ধ্রুব, অর্ণিমার সামনে কি তোর মাথা ঘাস কাটতে যায়? নিশ্চয়ই আমাকে কাপুরুষ মনে করবে ও। মনে করবে আমি ভয় পেয়েছি। ধুর। অর্ণিমা ফ্রেশ হয়ে খাটে শুয়েছে মাত্র। মাথায় কত যে চিন্তা ভন ভন করছে তার হিসাব নেই। লজ্জায় জান যাচ্ছে ওর এই চিন্তা করে যে ও নিজে থেকে ধ্রুবকে বলেছে ওকে গার্লফ্রেন্ড বলতে। ইয়া আল্লাহ, আমি এরকম নির্লজ্জের মতো কিভাবে বললাম এটা? তবে এটা বলে অর্ণিমার কেন যেন কোনো অপরাধবোধ হল না, বরঞ্চ হাসি পেল খুব। ভেতরে হালকা বোধ করল, তবে তার সাথে কপট রাগও উঠল ধ্রুবর ওপর। হুহ, কোনো প্রপোজাল ছাড়াই গার্লফ্রেন্ড পেয়ে গেল। কি শান্তি, কোনো কষ্টই করা লাগল না। সাথে সাথে লজ্জায় মুখ লুকালো অর্ণিমা। হাসি পুরো মুখে ছড়িয়ে গিয়েছে ওর। ঠিক তখনই মোবাইলে একটা মেসেজ আসলো। ধ্রুবর মেসেজ দেখে ছো মেরে হাতে নিয়ে স্ক্রিন ওপেন করল ও। অর্ণিমা, এত মায়া নিজের মাঝে কিভাবে রেখেছ জানি না, তবে আমি যতই তোমাকে দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আজ আমার কষ্ট শুনে এক নিমিষেই আমার কাছে নিজেকে সমর্পণ করলা। অন্য কেউ থাকলে কখনো এটা করত কি না আমার জানা নেই, কিন্তু আমি অসম্ভব খুশি যে এটা তুমি। আমি তোমাকে আগেই বলেছি যে তোমাকে প্রপারলি প্রপোজ করেই নিজের করব। আমার সেই কথা থেকে কিন্তু আমি মুখ ফেরাইনি, আর ফেরাবো না। I will officially propose to you because you deserve to be treated specially. You are special অর্ণিমা. You are very special to me. অর্ণিমার মেসেজটা পড়ে চোখ কপালে উঠার জোগাড়। হাসি মনে হলো মুখে আর ধরছে না। কয়েকবার মেসেজটা পড়ল ও।
বারবার নতুন অনুভূতি খেলছিল ওর ভেতরে। তারপরে হঠাৎ মনে হলো ওর, আমার কি মেসেজটার একটা উত্তর দেওয়া উচিত না? কিন্তু কি লিখব? কি লেখা যায় যা এর উত্তর হিসেবে যথাযথ হবে? অনেক ভাবল অর্ণিমা। তারপর এক চিলতে মিষ্টি হাসি দিয়ে শুধু একটা লাইন লিখল, আই উইল ওয়েট ফর ইট টু হ্যাপেন। ধ্রুব মেসেজটা পড়ে শান্ত ভালোবাসার অনুভূতি পেল নিজের ভেতর। সেই আবেশ নিয়েই শুয়ে পড়ল ও। পাশের রুমে অর্ণিমাও একইভাবেই এলিয়ে দিল নিজেকে। একটা সুন্দর স্বপ্ন দেখার আশা নিয়ে ঘুমিয়ে পড়ল দুজন। রাত যেরকম শান্ত ছিল, সকালটা ঠিক উল্টোভাবে সরগরম হয়েই শুরু হল। একদিকে আরিশাকে স্কুলের জন্য রেডি করানো নিয়ে যেমন রিনার দৌড়াদৌড়ি, অন্য পাশে অর্ণিমারও তেমনি তারা নিজের কর্মক্ষেত্রে যাওয়ার। যখন অর্ণিমা আর আরিশা দুজনই বের হল তখন বাইরে গাড়ির সামনে পেল ধ্রুবকে। আপনি এত সকালে এরকম সুটেড বুটেড হয়ে যাচ্ছেন কোথায়? অর্ণিমার কথায় পাল্টা তাড়া দিল ধ্রুব। আগে দুজনেই উঠো তাড়াতাড়ি, নয়তো লেট হয়ে যাবা। গাড়িতে ওঠার পর অর্ণিমার প্রশ্নের জবাব দিল ধ্রুব। আজ যেহেতু তোমরা দুজনেই বাসায় নেই, আমার বাসা পাহারা দেওয়ার কোনো অর্থ নেই। অনেকদিন সশরীরে ফ্যাক্টরি সাইটে যাওয়া হয় না দেখে ভাবলাম আজ একটু হয়ে আসি। তোমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাব আমি। ও, বাসায় কখন আসবেন? দুপুরেই চলে আসব। লাঞ্চ একসাথে করব তিনজন। তবে ধ্রুবর লাঞ্চ অর্ণিমা আর আরিশার সাথে করা হলো না। সাইট ভিজিট করে একটা মিটিং পড়ে গেল ওর। সেটাতেই আটকে গেল ও। অর্ণিমাকে ফোন দিয়ে বলে দিল যেন ওকে ছাড়াই সবাই খেয়ে নেয়। ধ্রুবর আসতে আসতে বিকাল 5টা বেজে গেল। বাসায় ঢুকেই শুনতে পেল পুলের কাছ থেকে অর্ণিমার আর আরিশার আওয়াজ। তার মানে ওখানেই খেলছে ওরা। সোজা ওদের কাছে গেল ধ্রুব। পুল এরিয়াতে ঢুকেই ধ্রুব হেসে দিল। অর্ণিমাকে স্কেটিং করতে দেখতে পেল ও। ঠিক সেই প্রথম দিনের দৃশ্যটা ধ্রুবর চোখের সামনে ভেসে উঠল, যেদিন অর্ণিমাকে এখানে স্কেটিং করতে দেখেছিল। কিভাবে অর্ণিমাকে নিয়ে পড়ে গিয়েছিল, সেইটা ভাবতেই সারা মুখে হাসিটা ছড়িয়ে গেল ধ্রুবর। বাবা চলে এসেছ? অর্ণিমা এতক্ষণ ধ্রুবকে দেখেনি। আরিশার কথায় তাকালো ও। প্যান্টের পকেটে 2 হাত ঢুকিয়ে এদিকেই তাকিয়ে হাসতে দেখল ধ্রুবকে। স্কেটিং থামিয়ে দিল অর্ণিমা। ধ্রুব তখন হাঁটতে হাঁটতে সামনে আসে আরিশাকে কোলে তুলে নিল। সরি মা, আজকে বাবা আপনার সাথে লাঞ্চ করতে পারল না। অনেকদিন পর অফিসে গিয়েছি তো, তাই দেরি হয়ে গেল। তুমি ঠিকভাবে খেয়েছ? খিলখিল করে হাসল আরিশা। কি যে বলো বাবা, লাঞ্চ তো সেই কখন করেছি। এখন বিকালের স্ন্যাক্স খাব। ও, আরিশাকে নিয়ে অর্ণিমার কাছে আসলো ধ্রুব। কি ম্যাডাম স্কেটার? ভালোই স্কেটিং প্র্যাকটিস চলছে দেখি। কোমল একটা হাসি দিল অর্ণিমা ধ্রুবর দিকে চেয়ে। রাতে ডিনারের পর অর্ণিমা আরিশার সাথে কিছুক্ষণ টিভি দেখল। সন্ধ্যার পর থেকেই ধ্রুব নিজের রুমেই অফিসের কাজ নিয়ে ব্যস্ত। শুধু ডিনার করতে বের হয়েছিল, তারপর আবার গায়েব। অর্ণিমাও তাই ওকে ডিস্টার্ব করতে চাইল না। আরিশাকেই সময় দিল পুরোপুরি। এর মাঝে রাহেলা বেগমের ফোন আসল। অর্ণিমার আর আরিশার সাথে কথা হলো তার। আরিশার অবস্থা এখন কেমন এই সব খোঁজ খবর নিলেন তিনি। আরিশার অসুস্থ হওয়ার 2 দিন পর ধ্রুব রাহেলা বেগমকে ফোন দিয়ে সব জানিয়েছিল। অর্ণিমার সাহায্য পাওয়ায় তিনি ভীষণভাবে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। এমনকি অর্ণিমার কাছ থেকে ওর বাবার নাম্বার নিয়ে নিজেই ফোন দিয়েছিলেন রাহেলা বেগম। তাদের কাছ থেকে অর্ণিমার এই বাসায় থাকার অনুমতি নিজেই নিয়েছিলেন তিনি। রাত 10:30টায় আরিশাকে রুমে এনে ঘুম পাড়িয়ে দিল অর্ণিমা। তারপর মোবাইল নিয়ে বসল গল্প পড়ার জন্য। ফেসবুকে একটা গ্রুপ আছে, পেন্সিল। সেই গ্রুপের অন্ধভক্ত অর্ণিমা। রাতে শোয়ার আগে পেন্সিলে ঢুকে গল্প পড়া একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে ওর।
একটা গল্প খুব মনোযোগ দিয়ে পড়ছিল অর্ণিমা, তখনই ওর স্ক্রিনে ধ্রুবর নাম উঠল। মুহূর্তেই মনোযোগ ভেঙে গেল ওর। হাসি ফুটল মুখে। হ্যালো, ঘুমিয়ে গেছ নাকি? ঘড়ির দিকে তাকালো অর্ণিমা। মাত্র 11:30 বাজে। এত তাড়াতাড়ি ঘুমাবো কেন? বিজি? হমম, খুব বিজি। ইন্টারন্যাশনাল কনফারেন্সে ব্যস্ত আমি। অর্ণিমার দুষ্টুমিতে হেসে দিল ধ্রুব। রুমের বাইরে আসবা একটু? কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে অর্ণিমা দেখল ধ্রুব ওর জন্য ওয়েট করছে। বের হতেই ধ্রুব ওর হাত ধরে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসল। পুলের কাছে এসে দাঁড়ালো দুজন। চাঁদের আলোয় পুলের ফিরোজা পানি চিকচিক করতে দেখল অর্ণিমা। এক পাশের একটা লাইট ছাড়া আর কিছুই ঝালানো নেই, তাই কেমন যেন একটা মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। এমন সময় ধ্রুবর হাত ধরে দাঁড়িয়ে থাকতে অর্ণিমার অসম্ভব ভালো লাগছিল। ধ্রুব পাশ ফিরে ওর দিকে তাকাল। তোমার নুপুরের আওয়াজটা আর পাই না। মিস করি সেই ধ্বনিটাকে। লজ্জা পেল অর্ণিমা। ধ্রুব আবার বলল, নুপুরটা না পড়ে সমস্যা হচ্ছে না তোমার? তুমি তো বলেছিলে নিস্তব্ধতা নিতে পার না তুমি। এখন আওয়াজটা নেই, রাতের এই সময়টায় তো খারাপ লাগার কথা তোমার। নিজের হাতের চাপ ধ্রুবর হাতে বাড়িয়ে উত্তর দিল অর্ণিমা। আপনি আছেন তো আমার সাথে, তাই নিস্তব্ধতা অনুভব করছি না। এই কথা শোনা মাত্রই অর্ণিমাকে নিজের বুকে জড়িয়ে ধরল ধ্রুব। আমি তোমাকে কখনোই কোনো ভয় পেতে দেব না অর্ণিমা। আই উইল অলওয়েজ প্রোটেক্ট ইউ। ধ্রুবকে জড়িয়ে ধরেই মুখে হাসি আনল অর্ণিমা। অনেকক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকল দুজন। মন ভরে একে অপরের আবেশ গ্রহণ করল ওরা। তারপর ধ্রুব ছাড়ল অর্ণিমাকে। তোমাকে এখানে নিয়ে এসেছি একটা বিশেষ কারণে। কি? পকেট থেকে একটা হারমোনিকা বের করল ধ্রুব। অর্ণিমার দিকে তাকিয়ে হাসল একবার। আজ একটা গান শোনাবো তোমাকে। ভীষণ খুশি হল অর্ণিমা। উত্তেজিত হয়ে বলল ও। ওয়াও, চলেন চলেন শুরু করেন। আগেই বলে নিচ্ছি, অনেকদিন হারমোনিকা ধরি না আমি। খারাপ সুর আসলে, কিন্তু কিছু মনে করো না। আপনি কথা কম বলে বাজান তো, আমার আর তরস সইছে না। অর্ণিমাকে নিয়ে পুলের পাশেই বসল ধ্রুব। এটা একটা ইংলিশ গানের মিউজিক বলেই হারমোনিকাটা ধ্রুব নিজের ঠোঁটে ছোঁয়াল। আস্তে আস্তে এক অদ্ভুত সুন্দর সুরে ঘিরে গেল অর্ণিমার চারিপাশ। ধ্রুবর দিকে অপলক তাকিয়ে রইল ও। ছেলেটা চোখ বন্ধ করে এক তালে সুর তুলছে হারমোনিকা দিয়ে। মাঝে মাঝে চোখ খুলে একটু অর্ণিমাকে দেখে আবার বন্ধ করে দিচ্ছে। ও মাই লাভ, আই এম অল yours, and there will never be another one, 'cause I am eternally yours. My heart's a flame, and it's burning in your name. Even through the sands of time, my love will always grow, and I won't let go. গানটার মাঝে সম্পূর্ণ ডুবে গিয়েছিল অর্ণিমা। চোখ বন্ধ করে প্রত্যেকটা শব্দ বোঝার চেষ্টা করছিল ও। ধ্রুব বলেছে এখানের প্রতিটা কথা অর্ণিমার জন্য অনুভব করে ও। সেই অনুভূতির ছোঁয়াই বুঝি পেতে চাচ্ছিল অর্ণিমা। যতক্ষণ অর্ণিমা গানটা শুনল ততক্ষণ ওর এক হাত ধরে রাখল ধ্রুব। অর্ণিমার চেহারায় খেলে যাওয়া অনুভূতিগুলো রাতের এই আবছা আলোতে দেখতে ভীষণ ভালো লাগছিল ওর। বুঝতে পারল স্পষ্ট যে ওর মনের কথা অর্ণিমার মাঝে পৌঁছে যাচ্ছে। একসময় শেষ হল গানটা। হেডফোনটা আস্তে করে কান থেকে সরালো অর্ণিমা। দিয়ে দিল ধ্রুবকে। কেমন লাগলো গানটা? অর্ণিমা ধ্রুবর প্রশ্নের উত্তরে শুধু মায়াবী একটা হাসি দিয়ে মাথা নিচু করে ফেলল। ওর বাম হাতটা ধ্রুব নিজের বাম হাতে ধরে ডান হাত দিয়ে অর্ণিমার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে আসল। চমকে উঠল অর্ণিমা, ধ্রুবর মুখে মিষ্টি হাসিটা দেখতে পেয়েও বকা দিল ওকে। আরে কেউ দেখে ফেলবে তো? তো মানে? কেউ দেখে ফেললে কেরকম সিচুয়েশন হবে বোঝেন? কেরকম সিচুয়েশন হবে?
ধ্রুব আবার দুষ্টামির মুডে চলে গেছে দেখে হেসে ফেলল অর্ণিমা। ধ্রুবর কোমরে নিজের কনুই দিয়ে একটা গুথা দিল। ঝট করে তাকালো ওর দিকে ধ্রুব। আচ্ছা, আমাকে সবসময় এভাবে কনুই মারো কেন তুমি? অবাক হয়ে গেল অর্ণিমা। সবসময় মানে? সেই দিন তোমার রুমে তোমাকে পেছনে থেকে জড়িয়ে ধরেছিলাম, তখনও এভাবেই কনুই দিয়ে মেরেছিলে তুমি। হো হো করে হেসে দিল অর্ণিমা। ধ্রুবও হাসল সেই সুরে। তারপর নিজের মাথা ধ্রুবর কাঁধে রাখল অর্ণিমা। আকাশের দিকে তাকাল। আমার তারা দেখতে খুব ভালো লাগে। একটা একটা ডায়মন্ডের মতন লাগে আমার কাছে। হমম। আমার রাতে কি ভালো লাগে জানো? কি? আমার ভালো লাগে রাতের বেলা গাছগুলোর ভেতর থেকে আসা কাকপক্ষীর ডাক। ওদের কিচিরমিচির শুনে মনে হয় সারাদিনের কাজ শেষে নিজ নিজ বাসায় ওরা গোল টেবিল বৈঠকে আলোচনায় বসেছে। একে অপরের সাথে গল্প আর খেলাধুলা করছে। অর্ণিমাকে নিজের কাঁধ থেকে উঠিয়ে ওর দিকে তাকালো ধ্রুব। সেই মুহূর্তে আমার কি ইচ্ছা হয় জানো অর্ণিমা? কি ইচ্ছা হয়? আমিও এই পাখিদের মতন নিজের সংসার গড়ি। সারাদিনের কাজের কষ্ট ভুলে বাসায় যখন ঢুকি তখন যেন নিজের স্ত্রী সন্তানদের সময় দিতে পারি। ওদের সাথে মন ভরে গল্প করি। তুমি আমার জীবনে আসার পর থেকে ইচ্ছাটা আরও অনেক মাত্রায় প্রবল হয়েছে অর্ণিমা। এখন মনে হয় যত তাড়াতাড়ি পারা যায় তোমাকে সম্পূর্ণ নিজের করে নিয়ে আসি। অর্ণিমা ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে সাথে সাথে উঠে দাঁড়াল। তবে ধ্রুব এখনও ওর হাতটা শক্ত করে ধরে আছে। ওর পাশে উঠে দাঁড়াল ধ্রুব। ওর দিকে না তাকিয়েই বলল অর্ণিমা, রাত অনেক হয়েছে, এখন আমাদের ঘুমাতে যাওয়া উচিত। অর্ণিমার চেহারায় স্পষ্ট লজ্জার উপস্থিতি পেল ধ্রুব। নিজেও নিঃশব্দে হেসে দিল ও। চলো। একে অপরের হাত ধরেই বাসার ভেতর ঢুকল দুজন। দোতলায় উঠে এসে তবে নিজের থেকে অর্ণিমাকে আলাদা করল ধ্রুব। কালকে কি কি কাজ তোমার? কাল পুরা দিনই বিজি আমি। সকালে স্কুল তো আছেই, তার সাথে বিকালে ক্লাসও আছে। হমম। ঠিক আছে, আমি দুটোতেই তোমাকে নিয়ে যাব আর আনব। না না, কোনো দরকার নেই। অর্ণিমার দিকে চোখ বড় করে তাকালো ধ্রুব। অর্ণিমার এই চাহনি এখন খুবই পরিচিত। ধ্রুবর ওর প্রতি নিজের অধিকার খাটানোর দৃষ্টি এটা। ঠোঁট টিপে হেসে দিল অর্ণিমা। ভয় পাওয়ার ভান করে বলল, না মানে আপনার কাজের ডিস্টার্ব করতে চাইনি, তাই। আমার কাজের ডিস্টার্ব হবে কিনা সেটা আমি দেখব। তোমার সাথে কাল আমি যাব, ব্যাস। আচ্ছা ঠিক আছে বাবা। জেন, পারলে আমার সাথে ক্লাসও করেন বিকালবেলা। আইডিয়াটা মন্দ না কিন্তু অর্ণিমা। কতদিন ভার্সিটির পরিবেশের ভেতরে যাই না। কত সুন্দর সুন্দর মেয়েরা আছে, তাদের দেখা পাই না। তোমার সাথে ক্লাস করলে নিশ্চয়ই অনেক সুন্দরীদের সাথে পরিচয় হবে, তাই না? ওয়াও, ব্যাপারটা ভাবতেই ভালো লাগছে আমার। ধ্রুব এগুলো বলতে বলতে দেয়াল কাঁধ ঠেকিয়ে দূরে কোথাও চোখ মেলে রাখল। ভাবটা এমন যেন দুচোখ ভরে কল্পনায় মগ্ন সে। অর্ণিমা ধ্রুবর বাহুতে একটা মার লাগালো তখন। এই কারণেই নিতে চাই না আপনাকে। দেখা যাবে আমাকে বাদ দিয়ে অন্য কোনো মেয়ের পেছনে লেগে গেছেন আপনি। আপনাদের ছেলেদের কোনো ভরসা নেই। আজ এখানে তো কাল ওখানে। হুহ। অর্ণিমার কথা বলার ভঙ্গিমায় হেসে কুটিকুটি হল ধ্রুব। কথাটা ভুল বলনি। ভার্সিটি গিয়ে আসলেই অন্য কাউকে যদি ভালো লেগে যায়? এই অর্ণিমা, প্লিজ প্লিজ কালকে তোমার সব বান্ধবীদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিবা, বুঝেছ? ধ্রুবর এই দুষ্টামির আবদারে কান দিল না অর্ণিমা। ইতিমধ্যে ও আরিশার রুমের দরজা খুলে ভেতরে ঢুকেও গেছে। হাই তোলার ভান করে বলল ও, আমার অনেক ঘুম পেয়েছে। আপনার এই ফালতু প্যাচাল শোনার মতন সময় নাই আমার। গুড নাইট। কিন্তু আমার কথা শেষ হয় না। ধ্রুবর মুখের ওপর অর্ণিমা দরজা লাগিয়ে দিল।
ভেতর থেকে মজা করে বলল ও। গুড নাইট। যা বলেছেন তা শুধু স্বপ্নেই দেখতে থাকেন। বাস্তবে আপনার এই ইচ্ছা আমি পূরণ হতে দিব না। আজকে নিউ ইয়র্কের আবহাওয়া খুবই খারাপ। একে তো ঠান্ডা যাওয়ার কোনো লক্ষণই দেখাচ্ছে না, তার ওপর হঠাৎ করেই জানান না দিয়ে শুরু হয়েছে বৃষ্টি। সাজিয়া যখন বাসা থেকে বের হয়েছিল তখন সুন্দর রোদ ছিল, তাই ছাতা নিয়ে আসার ওর কোনো কারণই ছিল না। এখন বাস থেকে নামার পরপরই এই বৃষ্টিতে ভিজে চুপচুপ হচ্ছে ও। আশপাশে তাকল সাজিয়া। ছাউনি খুঁজল দাঁড়ানোর জন্য, তবে বাস স্ট্যান্ডটা ছাড়া আর কোথাও ছাউনি পেল না ও। স্ট্যান্ডের শেডের নিচেও মানুষের ভিড়ে দাঁড়ানোর জায়গা নেই। ওর মতোই আজ অনেকেই অপ্রস্তুত, তাই যে যার মতন একটু জায়গা করে নিচ্ছে। এত ধাক্কাধাক্কির মাঝে দাঁড়াতে ইচ্ছা করল না সাজিয়ার, তাই হাঁটা দিল ক্যাম্পাসের দিকেও। মাথায় যাতে ঠান্ডা না লাগে তাই জ্যাকেটের হুডিটা চেপে ধরল মাথার সাথে। রাস্তার একপাশে ওয়াকিং সিগন্যাল সবুজ হওয়ার জন্য অপেক্ষা করতে করতে নিজের মাঝেই রাগ ঝেড়ে ফেলার চেষ্টা করল। এইভাবে হুটহাট বৃষ্টি হলে কেমন যে রাগটা ওঠে। উফ, প্রফেসর জেমসের কথাই ঠিক। প্রতিদিন আমাদের উচিত ওয়েদার ফোরকাস্ট শুনে বাসা থেকে বের হওয়া। আজ তাই করলে এই ঝামেলায় পড়তাম না। উফ। হঠাৎ সাজিয়া খেয়াল করল ওর মাথায় আর বৃষ্টি পড়ছে না। অবাক এবং খুশি দুটোই হল ও একসাথে। ওয়াও, বৃষ্টি শেষ তাহলে। গড তুষি গ্রেট হো। এই বলতে বলতে ওপরে তাকালো সাজিয়া। দেখল ওর মাথার ওপর একটা ছাতা ধরা। চমকে তাকালো ও ছাতার মালিকের দিকে। দেখল একটা ছেলে পাশে দাঁড়িয়ে নিজের ছাতাটা সাজিয়ার সাথে ভাগাভাগি করে নিচ্ছে। ইতস্তত বোধ করল সাজিয়া। থ্যাঙ্কস ফর দিস বাট আই ডোন্ট নিড ইট। ছেলেটা এতক্ষণ সামনের দিকে তাকিয়েছিল। সাজিয়ার কথায় মুখে একটা আনুষ্ঠানিক হাসি নিয়ে ওর দিকে ফিরে তাকাল। প্রবাসে নিজের দেশের মানুষদের খুব কাছের মনে হয়। আপনার কষ্ট হচ্ছে দেখে আপনাকে সাহায্য করতে এগিয়ে এলাম। এখানে না থ্যাঙ্কসের কোনো প্রয়োজন আছে আর নাহি মানা করার। চোখ বড় বড় হয়ে গেল সাজিয়ার। আপনি বাঙালি? একদম খাঁটি বাংলাদেশি। হা হা হা। হাসল সাজিয়াও। এর মধ্যেই সিগন্যাল গ্রিন হয়ে যাওয়াতে দুজনেই হাঁটা দিল। বৃষ্টির বেগ ইতিমধ্যেই অনেক বেড়ে গেছে দেখে ছাতার নিচেই রইল সাজিয়া। একসাথে রাস্তা পার হয়ে সোজা ক্যাম্পাসে ঢুকল দুজন। প্রথম বিল্ডিংটার কাছে যেয়ে তারপর ছাতা থেকে আলাদা হলো তারা। সাজিয়া তখন তাকালো ছেলেটার দিকে। থ্যাঙ্কস আ লট ফর দ্য হেল্প। আমি না জানি তখন কি আবোল তাবলো বকছিলাম নিজের সাথে। প্রবাসে থাকার এটাই তো মজা। ইচ্ছা মতন জোরে জোরে রাস্তায় কথা বলা যায়। আশপাশের ভিনদেশীদের কে কি চিন্তা করল তা নিয়ে কোনো টেনশন থাকে না। হা হা হা। সাজিয়াও এই কথায় হেসে দিল। আমি সাজিয়া বলে সাজিয়া হাত বাড়িয়ে দিল। হাতটা ধরে ঝাঁকিয়ে দিল ছেলেটা। নাইস টু মিট ইউ সাজিয়া। আমি ইরফান। নাইস টু মিট ইউ টু। আপনি এখানেই পড়াশোনা করেন? হমম। পিএইচডি করছি। আপনি? আমি ব্যাচেলার্স পড়ছি। ও গ্রেট। আপনি আমাদের ইন ক্যাম্পাস বাংলাদেশিদের গ্রুপে আছেন নিশ্চয়ই? হ্যাঁ আছি। তাহলে আপনার সাথে দেখা হবে আবার। সামনের উইকেন্ডে আমাদের একটা গেট টুগেদার আছে। আসছেন তো? হম্মম দেখি। ইউ মাস্ট কাম। ইট উইল বি গ্রেট। ওকে, লেটস সি। আচ্ছা সাজিয়া আসি তাহলে আজকে। আমার ল্যাব এখানেই। সি ইউ শুন। সি ইউ। হাসি মুখেই দুজন দুদিকে চলে গেল সেদিনের মতন। বৃষ্টির দিনগুলি অনেক সময় অনেক নতুন কিছু নিয়ে আসে মানুষের মাঝে। শুরু করে দেয় অনেক না বলা কথোপকথন। সেটাকে কতটা এগিয়ে নিতে হবে সেই সিদ্ধান্ত মানুষের ওপর ছেড়ে দিয়ে চলে যায় সে। শিহাব যখন বাসায় ঢুকল
ওকে দেখেই বিথি বুঝতে পারল যে কিছু একটা করে এসেছে সে এবং সেটা নিয়ে সে গভীরভাবে সন্তুষ্ট। কাছে গেল বিথি। কি ব্যাপার, এত খুশি দেখাচ্ছে কেন তোমাকে? বিথি, কেল্লা ফতেহ করে আসছি। মানে কি? শিহাব উচ্ছ্বাসিত কণ্ঠে মিন্টু সাহেবের বাসায় ওর সাথে রাহেলা বেগমের যা যা কথা হয়েছে তা সব বলল। শুনে চুপ মেরে গেল বিথি। ওর চিন্তিত চেহারা দেখে অবাক হল শিহাব। কি হল? এরকম চেহারা বানিয়ে রেখেছ কেন? শিহাব, আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। সাজিয়া এসব শুনে কখনোই রাজি হবে না। বিরক্ত হল শিহাব। রাজি না হওয়ার কি আছে? বাচ্চাটা তো ধ্রুবর নিজের মেয়ে না যে এটা নিয়ে সাজিয়ার সমস্যা থাকবে। বাচ্চাটা ধ্রুবর ভাতিজি। তারপরেও তোমাকে বুঝতে হবে ওনাদের শর্তটা কি। যে ধ্রুবর স্ত্রী হবে তাকে মেয়েটাকে নিজের সন্তান হিসেবে আপন করে নিতে হবে। তোমার মনে হয় সাজিয়া এটাতে রাজি হবে? জীবনেও না। আরে ধুর, তুমিও আরেকজন বিথি। এই সব বুলশিট শর্ত ফর্তের ধার ধরি না আমি। একবার বিয়ে হয়ে গেলে যদি সাজিয়া ওই মেয়েকে আপন না করে তাহলে কি ধ্রুব ডিভোর্স দিবে নাকি সাজিয়াকে? কখনোই না। আর বাকি রইল সাজিয়ার কথা, তো ওকে এই মুহূর্তে এই শর্তের কথা বলার দরকার নেই। শুধু বিয়েটা একবার হয়ে যাক ওদের। তারপর ওই বাচ্চাকে না হলে কোনো বোর্ডিং স্কুল তুলে পাঠায় দেওয়া যাবে। ও নিয়ে টেনশন করো না তুমি। আই হ্যাভ ইট অল সর্টেড আউট। বলতে বলতে গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে গেল শিহাব। সাজিয়ার কাছ থেকে ইরফান বিদায় নেওয়ার পরপরই তামোহা ওর পাশে এসে দাঁড়াল। কৌতূহল ভরা একটা হাসি দিয়ে জিজ্ঞেস করল, হু ওয়াজ হি? কে? যার সাথে একদম হলিউড স্টাইলে ছাতার নিচে রাস্তা পার করলি? কে সে? রেগে তাকালো সাজিয়া। তোর মাথায় মুভি ছাড়া আর কিছুর জায়গা নাই তাই না? সব জায়গাকেই হলিউডের সেট মনে হয় তোর। নমুনা। আরে হুট করে বৃষ্টি আসাতে রাস্তায় ভিজে যাচ্ছিলাম। হি গেইভ মি শেল্টার, দ্যাটস ইট। ও, দেখে তো ওনাকে এশিয়ান মনে হচ্ছিল। কোন দেশের? আমাদের বাংলাদেশের। ইরফান ওর নাম। এখানে পিএইচডি করছে। আর কিছু জানতে চাস? যদি জানার ইচ্ছা থাকে তাহলে নিজেই খুঁজে নে, বিকজ আই নো নাথিং মোর। তামোহা হেসে দিল সাজিয়ার কথায়। আচ্ছা বাদ দে মি শেল্টারের কথা। আমার কাছেও ছাতা আছে। চল বের হয়ে যাই এখান থেকে। লেটস গো। পরদিন বিকেলে আরিশাকে পড়াশোনা করিয়ে নিজে ক্লাসের জন্য রেডি হয়ে গেল অর্ণিমা। ধ্রুব আগেই বের হয়ে নিচে দাঁড়িয়েছিল। অর্ণিমাকে আসতে দেখে গাড়ির দরজা খুলে দিল ওর জন্য। হেসে অর্ণিমা উঠে পড়ল। তারপর নিজে উঠে গাড়ি স্টার্ট দিল ধ্রুব। 7 মিনিটের মাথায় ভার্সিটির গেটের সামনে এসে থামল ও। এক হাত স্টিয়ারিংয়ের ওপর রেখে অর্ণিমার দিকে কাঁধ ঘুরিয়ে জিজ্ঞেস করল, কয়টায় ছুটি তোমার? 9টায়। ওকে। ক্লাস শেষ হলেই একটা কল দিও। চলে আসব। ইয়েস স্যার। অর্ণিমার মজা করা দেখে হেসে উঠল ধ্রুব। ওর মাথায় হাত দিয়ে ছোটদের মতন আদর করে দিল। বিরক্তির ভান করল অর্ণিমা। উফ, আমার চুল নষ্ট হয়ে যাবে। হলে সমস্যা কি? সমস্যা কি মানে? আমাদের ক্লাসে কত হ্যান্ডসাম ছেলে আছে জানেন? তাদের সামনে বাজে হয়ে যাব আমি? প্রশ্নই আসে না। আর চোখে ধ্রুবকে দিকে চাইল অর্ণিমা। ধ্রুব চোয়াল শক্ত হয়ে গেছে। চোখ সরু করে ওর দিকে তাকিয়ে আছে ও। কেমন হ্যান্ডসাম দেখিও তো আমাকে। কেন? জেলাস ফিল করছেন? অবশ্যই। আজ পর্যন্ত আমাকে তো একবারও ঠিকভাবে কমপ্লিমেন্ট দিলা না। আমিও তাহলে দেখি তোমার চোখে হ্যান্ডসামের ডেফিনিশন কি? হো হো করে হেসে ফেলল অর্ণিমা। ধ্রুবকে জ্বালাতে পেরে খুব মজা লাগল ওর। আরও জ্বালাতে চায় বলে এখন কোনো কিছু আর ক্লিয়ার করল না। আমি আসি। ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। বাই। ক্লাসে এসে পিয়া,
তারিন আর সাদিয়াকে গল্প করতে দেখল অর্ণিমা। ওদের কাছে যেতেই হই হই রব পড়ে গেল চার বান্ধবীর মাঝে। মূল বিষয় ধ্রুব আর অর্ণিমার সম্পর্ক। অর্ণিমাকে মাঝে বসিয়ে ডানে বামে দুজন আর সামনে একজন বসল। তারপর ওর দিকে ছুড়ে দিতে লাগলো একের পর এক প্রশ্ন। এই কি চলছে রে তোদের মাঝে এখন? কি চলবে? এত অবুঝ হওয়ার ভান করিস না অর্ণিমা। বল না কতদূর এগিয়েছিস তোরা? এমন কিছুই হয়নি রে, এখনো একে অপরকে চিনছি দুজন। চিনতে চিনতে কি কিছুদূর এগিয়েছিস? মানে এই ধর। আঙ্গুল দিয়ে নিজের ঠোঁটকে ইশারায় দেখালো পিয়া। অর্ণিমা সেটা বুঝে লজ্জায় আপেলের মতন লাল হয়ে গেল। মুহূর্তেই চোখের সামনে ছাদের সেই বৃষ্টি ভেজা দৃশ্যটা চোখে ভেসে উঠল ওর। সেই সময়টা যখন ধ্রুব ওর দিকে এগিয়েছিল। সাথে সাথে মাথা নাড়ল অর্ণিমা। ধুর, কি যা তা বলছিস এসব? এরকম কিছুই হয়নি আমাদের। বাকি তিনজন অর্ণিমার লজ্জা দেখে আরও কৌতূহল পোষণ করল। এই অর্ণিমা, ডিড হি প্রপোজ টু ইউ? হমম নট ইয়েট। সাথে সাথেই তিনটা দীর্ঘশ্বাস শুনতে পেল অর্ণিমা। অবাক হয়ে গেল ও। তোকে এখনো প্রপোজ করেনি? না। করছে না কেন? করবে হয়তোবা সামনে। তোর টেনশন হচ্ছে না অর্ণিমা? টেনশন হওয়ার কি আছে এখানে? উনি নিজের পেইসে যখন আমাকে প্রপোজ করার তখন করবে। তোর এত বিশ্বাস তার ওপর? হেসে ফেলল অর্ণিমা। আরে বাপ, এখানে বিশ্বাসের কথা আসছে কেন? আমি তোদের আগেই বলেছি যে আমরা একে অপরকে ধীরে সুস্থে চিনতে চাচ্ছি। টু টেল দ্য ট্রুথ, আমাদের সময়টা একে অপরের সাথে খুব ভালো যাচ্ছে। বুঝতে শিখেছি আমরা দুজন দুজনকে। একে অপরকে ইভ্যালুয়েট করার স্পেস দিচ্ছি। তারপর যখন ঠিক সময় আসবে তখন আমরা এটাকে অফিসিয়াল করে ফেলব। বুঝলি? তারিন কিছু বলতে যাচ্ছিল, তখনই অধ্যাপক ক্লাসে ঢুকে পড়ায় ওদের গল্পে বাধা পড়ল। সোজা বসে লেকচার অ্যাটেন্ড করাই ব্যস্ত হয়ে গেল ওরা। নার্গিস রাতের খাবার জন্য সালাদ কাটছিল যখন আফসার কিচেনে ঢুকল। ও ঢোকার সাথে সাথেই ঠোঁট টিপে নিঃশব্দে হাসল নার্গিস। এই সময় আফসারের আসার কারণটা খুব ভালোভাবে জানা আছে ওর। এই সময়ে 10-15 মিনিটের জন্য আফসার ধ্রুব স্যারের কাছ থেকে একটু রেহাই পায়, এবং এই পুরো সময়টাই নার্গিসকে দেয় আফসার। আজও এর ব্যতিক্রম হল না। নার্গিসের সামনে এসে বলল আফসার, আজ কি বানাইছো নার্গিস? মুরগির মাংস, 5 মিশালি সবজি আর ডাল। ইস, তোমার হাতের রান্না লাজবাব, বুঝছো নার্গিস? খেতে গেলে মনে হয় আঙ্গুল সহ খেয়ে নেই, এত মজার। কিছু বলল না নার্গিস। এই প্রশংসা আফসারের কাছ থেকে ও 1000 বার শুনেছে। নিজের সালাদ কাটায় ব্যস্ত হয়ে রইল ও। আফসার আবার কথা বলার চেষ্টা করল। নার্গিস, তোমার কি সারা জীবন এখানেই চাকরি করার ইচ্ছা? মুখ তুলল নার্গিস। হঠাৎ এই প্রশ্ন করছেন কেন? না, এমনই জিজ্ঞেস করলাম আর কি। হম্মম, ইচ্ছা ঠিক বলবো না, কিন্তু এই পরিবারের সাথে থাকতে ভালো লাগে আমার। কাজ তো করে খেতেই হবে, সেটা যেখানেই হোক, তাহলে এখানে কেন না? না না, আমি সেটা বোঝাতে চাইনি। মানে তোমার তো একটা ফিউচার আছে, তাই না? তুমি ঘর সংসার। হঠাৎ আফসারের কথা বুঝে গেল নার্গিস। সাথে সাথে সতর্ক হয়ে পড়ল ও। আফসার ভাই, আপনি এখন জানতো আমার অনেক কাজ আছে। খাবার সব এখনো রেডি করি নাই। নার্গিসের হঠাৎ রেগে যাওয়ায় ভয় পেয়ে গেল আফসার। তাড়াতাড়ি রান্নাঘর থেকে বিদায় নিল। তবে পেছনে রেখে গেল লজ্জায় ঘাবড়ে যাওয়া নার্গিসকে। ক্লাস শেষ হতেই ধ্রুবকে ফোন দিয়েছে অর্ণিমা। বান্ধবীদের সাথে বের হয়ে গেট পর্যন্ত আসতেই ধ্রুবর দেখা পেল ও। গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, দুটো হাত একে অপরের সাথে বুকে বাঁধা। অর্ণিমাকে আসতে দেখে সোজা হয়ে দাঁড়াল ধ্রুব।
বাকিদের দেখে সুন্দর একটা আনুষ্ঠানিক হাসি পড়ে নিল মুখে। কাছে এসে ধ্রুবর সাথে একে একে সবাইকে পরিচয় করিয়ে দিল অর্ণিমা। পিয়ার সাথে তো আপনার আগেই দেখা হয়েছে, এরা আমার বাকি বান্ধবীরা, এটা তারিন আর এটা সাদিয়া। আর উনি ধ্রুব। ধ্রুবর পরিচয়টা দিতে গিয়ে অর্ণিমার বলার ধরনে ধ্রুব সহ বাকিরাও চমকে গেল। ঘাড় এগিয়ে অর্ণিমার দিকে তাকালো চারজনই। অর্ণিমাও বুঝতে পারল ব্যাপারটা, কিন্তু ও লজ্জায় কিছু বলতে পারল না। পরিস্থিতির মজা নেওয়ার চেষ্টা করল অর্ণিমার বান্ধবীরা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো। আপনারা? আমরা ভালো আছি, তবে আমরা আসলে একটু কনফিউশন। আপনি হেল্প করতে পারবেন আমাদের? দেখি কি করা যায়। কনফিউশনটা বলুন শুনি। না মানে অর্ণিমা আর আপনাকে নিয়ে আসলে আমরা। তারিনকে ধরে পিঠে মারল অর্ণিমা। লজ্জায় লাল হয়ে গেছে ও। আও, আরে মারছিস কেন তুই অর্ণিমা? আমরা তো একটু চেক করছিলাম একটা ব্যাপার। দেখ, তোর আর ধ্রুব ভাইয়ার মাঝে কিছু থাকলে তো ওকে, আর যদি কিছু না থাকে তাহলে আমাদের মাঝ থেকে কেউ ওনার জন্য ট্রাই করতে পারি, বুঝিস না? আফটার অল হি ইজ কোয়াইট এলিজিবল। কি ভাইয়া, ভুল বললাম কিছু? ধ্রুবর হাসিটা আরও চওড়া হয়ে গেল। লজ্জা যে ও নিজেও পেয়েছে সেটাও বোঝা গেল ওর চেহারার ভাবে। অর্ণিমার দিকে তাকালো ও। অন্যদিকে অর্ণিমা তো ফুঁসছে তারিনের কথায়। তোদের ইদানিং চোখ খারাপ হয়ে গেছে, এর জন্যই এদিক ওদিক তাকাচ্ছিস বেশি। কোনো মানুষটা কার সেটাও বুঝতে মনে হয় সমস্যা হচ্ছে তোদের। যা, যেয়ে নিজেদের আই টেস্ট করা। আমরা গেলাম। অর্ণিমার উত্তরে ওর বান্ধবীদের মাঝে হাসির খিল উঠল। সেই দিকে না তাকিয়েই অর্ণিমা ধ্রুবকে বলল গাড়ি স্টার্ট দিতে। ধ্রুব সবার কাছ থেকে একে একে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়ল। সারা রাস্তা হো হো করে হাসল ধ্রুব। ওদিকে অর্ণিমা তো লজ্জায় শেষ। এভাবে ধ্রুবর ব্যাপারে পসেসিভ হয়ে তারিনকে উত্তর দিবে সেটা ও ভাবতেই পারেনি। বাসার সামনে থামতেই কোনো কথা না বলে অর্ণিমা গাড়ি থেকে নেমে সোজা দৌড় দিল। এক দৌড়ে আরিশার রুমে ঢুকে পড়ল ও। রাতে আরিশাকে ঘুম পাড়িয়ে বারান্দায় দাঁড়িয়েছিল অর্ণিমা। হঠাৎ রুমে দরজায় টোকা পড়ল। কে জিজ্ঞেস করতেই দরজা খুলে নিজের মুখ ঢোকাল ধ্রুব। আরিশা ঘুমিয়ে পড়েছে? হমম। তুমি ঘুমাওনি কেন? এমনই, এখানে ভালো লাগছে দাঁড়িয়ে থাকতে। দরজা খুলে ভেতরে আসল ধ্রুব। অর্ণিমার পাশে বারান্দায় এসে দাঁড়াল। আজকে তোমার বান্ধবীদের সাথে দেখা করে বেশ মজা লাগল। ওদের দুষ্টামিতে কান দিয়েন না, তারা এইসব মজা করেই। আমার কাছে তো ভালোই লাগলো ব্যাপারটা। তারিন মেয়েটা দেখতে খারাপ না। আর তোমার ফ্রেন্ড যেহেতু, তাহলে বিহেভিয়ারও ভালোই হবে। কি বলো? অভিমান করে রেগে গেল অর্ণিমা। বলেছিলাম না আপনাদের ছেলেদের সমস্যা আছে? এর জন্যই আপনাকে নিয়ে যেতে চাইনি ভার্সিটি। যান, আপনার সাথে কোনো কথা বলবো না আমি। বলে অর্ণিমা ঘুরে চলে যেতে নিল, তবে তা হতে দিল না ধ্রুব। সাথে সাথে নিজের দিকে ঘুরিয়ে অর্ণিমাকে বুকের মাঝে জড়িয়ে ধরল ও। প্রথমে আকস্মিক এই ঘটনায় একটু হকচকিয়ে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে নিল অর্ণিমা। ধ্রুব হাসতে হাসতে ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, তবে এই আদর পেয়ে অভিমান কমল না অর্ণিমার। ধ্রুবর মাঝে দাঁড়িয়ে থেকেই ওকে বকা দিতে থাকল ও। কোনো লাভ নেই এই আদর করে, আমি মানব না আজকে। আপনি এভাবে আরেকটা মেয়ের প্রতি গলে গেলেন? আমার প্রতি আসলে একটু ইন্টারেস্ট নেই আপনার। বুঝে গেছি আমি। ধ্রুব অর্ণিমাকে জড়িয়ে ধরা নিজের হাতের বাঁধনটা আরও শক্ত করল। আরও কাছে নিয়ে আসলো অর্ণিমাকে। তোমার আসলেই মনে হয় আমি তোমার প্রতি ইন্টারেস্টেড না? তাহলে তারিনের কথাটায় বললেন কেন যে আপনার ভালো লেগেছে? হঠাৎ নিজের থেকে অর্ণিমাকে সরিয়ে ওর সামনে দাঁড় করালো ধ্রুব।
ওর দুই কাঁধ ধরে মজার একটা হাসি দিয়ে বলল, সেটা এক প্রকার প্রতিশোধ বলতে পার। মানে? কেন? খুব না আমাকে জেলাস ফিল করানোর চেষ্টা করছিলা যখন তোমাকে ভার্সিটি ড্রপ করতে গেলাম? কি বলছিলা যেন? ও হ্যাঁ, তোমার ক্লাসে নাকি হ্যান্ডসম ছেলেরা আছে, তাদের সামনে বাজেভাবে তুমি যেতে চাও না, এই সব বলছিলা না? তখন আমারও ঠিক এরকমই লাগছিল যা তোমার এখন লাগছে। অর্ণিমার কাঁধের থেকে হাত সরিয়ে নিজের প্যান্টের পকেটে ঢোকালো ধ্রুব। বারান্দার দেয়ালে পিঠ ঠেকিয়ে বিজ্ঞের মতন হাসি দিল একটা। সো আই ডিড দ্য সেম থিং উইথ ইউ, টিট ফর ট্যাট। হা হা হা। কপট রাগ দেখালো অর্ণিমা। দুহাত একে অপরের সাথে জড়িয়ে বুকের সাথে লাগিয়ে অন্যদিকে মুখ ফুলিয়ে তাকিয়ে রইল। ধ্রুব দেখছিল শুধু অর্ণিমাকে আর মনে মনে ভাবছিল এতটা ভাগ্যবান ও কিভাবে হলো যে অর্ণিমার মতন এত ভালো একটা মেয়েকে নিজের জীবন সাথী হিসেবে পাওয়ার সুযোগ পেয়েছে ও। ঠিক সেই মুহূর্তে সেইখানে দাঁড়িয়েই নির্ণয় নিয়ে ফেলল ধ্রুব। অর্ণিমার থেকে একবার চোখ সরিয়ে আবার ওকে দেখল। অর্ণিমা, কালকে তোমার বিকালে ক্লাস আছে? ধ্রুবর গলার আওয়াজটা কেমন যেন জরুরি শোনালো অর্ণিমার কাছে। ওর দিকে মুখ ফিরিয়ে অবাক চোখে তাকালো ও। তবে ধ্রুবর প্রশ্নের উত্তর দিতে যাওয়ার আগেই ওকে থামিয়ে দিল ধ্রুব নিজের কথা দিয়ে। ক্লাস থাকলেও কালকে ক্যান্সেল করবা। কালকে রাতে বাইরে কোনো কাজ রেখো না। কালকের রাতটা আমাকে দাও অর্ণিমা। চোখ কপালে উঠল অর্ণিমার। এবার কি উত্তর দিবে নিজের মাথাতেই তা ঢোকাতে পারল না। আবার সেই দম বন্ধ হওয়া ভাবটা কেন যেন নিজের মাঝে অনুভব করল ও। ধ্রুবর দিকে ভালো করে তাকাল। ছেলেটাকে বেশ উত্তেজিত মনে হচ্ছে। চোখের মাঝে কিসের যেন একটা টান দেখতে পাচ্ছে অর্ণিমা। শেষে নিজের চোখ নামিয়ে ফেলল ও। মাথা হালকা করে নাড়িয়ে সম্মতি জানাল শুধু। তাতেই বুঝে গেল ধ্রুব। অর্ণিমার কাছে এসে ওর কানের কাছে নিজের মুখ নোয়াল। আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ অর্ণিমা। গেট রেডি ফর টুমরো। চলবে।